সুপ্রভাত সবাইকে। আজকে রবিবার, ছুটির দিন, একটু আমেজ থাকে অন্য রকমের, কিন্তু এটা যেহেতু একটা অন্য ধরনের অপশন, একটা অন্য ধরনের সুবিধা, যে আমরা এই প্যান্ডেমিক সিচুয়েশনে যখন স্কুল বন্ধ, আমরা স্কুলে যেতে পারছি না, ক্লাস করতে পারছি না, শিক্ষকদের সঙ্গে ডিরেক্ট ইন্টারাকশানে আসতে পারছি না, তখন আমরা বাড়ি বসে একটা সাবস্টিটিউট ওয়েতে লার্নিং করতে পারবো। বাড়িতে বসে আমরা শিখতে পারবো, জানতে পারবো। আমি যতদিন ধরে সঞ্চালনা করছি, এই প্রথমবার আমি সাহিত্যের মধ্যে ইংরেজি পেলাম, মানে ইভেন আমি সাহিত্যটাকে পেলাম, লিটারেচারটাকে এবার আমি পেলাম এই প্রথমবার। এর আগে আমি ম্যাথসের শৈবাল স্যারের সঙ্গে ক্লাস হয়েছে, জীবনবিজ্ঞান হয়েছে, লাইফ সায়েন্স পড়িয়েছি, বরুণ স্যারের সঙ্গে ফিজিক্যাল সায়েন্স হয়েছে, এইগুলো আমার এক্সপিরিয়েন্স হয়েছে। বাট এই ফার্স্ট টাইম লিটারেচারের মধ্যে ঢুকবো, এবং আজকের সাবজেক্ট হচ্ছে ইংরেজি। ইংরেজি খুব ইন্টারেস্টিং সাবজেক্ট, যাদের পড়তে ভালো লাগে তাদের জন্য ইংরেজি সত্যি খুব প্রিয়। অনেকের কাছে ইংরেজি একটু কঠিন মনে হয়, কিন্তু দেখো, তোমাদেরকে বলছি, যারা আমাদের টিভিতে আজকে অনলাইন এডুকেশন দেখছো প্রোগ্রাম, তাদেরকে ইংরেজি জানাটা কিন্তু আমাদের কাছে জরুরি। যদি তুমি হায়ার স্টাডি করতে চাও তো, তোমাকে কমিউনিকেট করবার জন্য এই ল্যাঙ্গুয়েজটা শিখতেই হবে। একটু ডেপথ এবং ডিটেইলে যেতে গেলে তোমাকে ইংরেজি জানতেই হবে। আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন শিক্ষক কৌশিক সেন, যার পরিচয়ের একটু অন্যভাবে দিলে ভালো হয়, যে উনি শৈবাল স্যারেরই স্কুলের টিচার। হ্যাঁ, মিত্র ইনস্টিটিউশন মেন থেকে উনি এসছেন। আজকে সবার টিচার উনি, শুধুমাত্র ওই স্কুলের নয়, সারা পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, যেখানে যেখানে সারা ভারতবর্ষে আমাদের অনুষ্ঠান দেখা যাচ্ছে, সবার জন্যই উনি ইংরেজি একাদশ শ্রেণীর পোয়েম চ্যাপ্টার, ভেরি ইন্টারেস্টিং, কারণ পোয়েম কিন্তু ইট হ্যাজ সাম রিদম। তো এই ছন্দে ছন্দে আজকে আমরা চলবো, তো আমরা সেখানে যাব। আমি স্যারকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে, এবং প্রথমেই এটা জিজ্ঞেস করব যে অনেকের কাছে তো ইংরেজি একটু ভয়ের সাবজেক্ট, ইংরেজি আর অঙ্ক, আমি বিষয় দুটো দেখেছি, অনেকে ভয় পান। এটা কেন পান, এবং এখান থেকে বেরিয়ে আসার সহজ উপায় কি যদি আমাদের বলেন সাবজেক্টে ঢোকার আগে? আপনার থেকে নর্মাল ওপিনিয়ন নিতে চাইব। ওপিনিয়ন বলতে ব্যাপার হচ্ছে যে ভয়টা আসলে কাজ করে। যেহেতু আমরা মাতৃভাষায় ছোট থেকে বড় হই, শুনি বেশি, সেই কারণের জন্য। দেখুন, মাতৃভাষা দিয়ে আমাদের একেবারেই টেনশন নেই, বাংলাও আমি দেখে নেব, পারবো, কিন্তু সুন্দর কিছু শব্দ আমাদের শিখতে হয়। ঠিক ঠিক। ইংরেজির ব্যাপারটা হচ্ছে উই হ্যাভ টু অ্যাকোয়ার দ্য নলেজ। আমাদের কিন্তু পড়ে পড়ে জানতে হয়। এর ছোট থেকে বড় শব্দ অ্যাকোয়ার করতে হয়, শব্দটার প্রোনাউন্সিয়েশন জানতে হয়, শব্দটার মানে জানতে হয়, তারপরে শব্দটা কি করে ইউজ করব সেটা জানতে হয়। তো ব্যাপারটা হচ্ছে, যেহেতু আমরা এটা সবসময় মনে করছি যে অন্য ভাষা শিখছি, তাই জন্য আমাদের যে গ্রিপ বা কনফিডেন্স, সেটা লেভেলটা একটু কম থাকে কারো কারো ক্ষেত্রে। আমি সবার ক্ষেত্রে বলছি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যত আমি এই যখন পড়ানো শুরু করব, আসলে পড়ানো ব্যাপারটাই না আমার ঠিক বলতে ইচ্ছা করছে না। আমি বলতে চাইছি যে ইংরেজি ভাষাটা না খুব ফ্রেন্ডলি, খুব সিম্পল। যদি এইটা ভেবে নিই যে আমি যেমন একটা খুব কঠিন গেম খুব তাড়াতাড়ি শিখে যাই, শুধুমাত্র কেন ওটা নিয়ে নাড়াচাড়ি করি বলে। তো সেই কারণের জন্য যদি আমি যত বেশি ইচ্ছা করে নাড়াচাড়ি করব, মানে ভালোবেসে নাড়াচাড়ি, অবশ্যই, এবং ভালোবাসাটা তখনই চলে আসবে এবং ওটা আমার ফ্রেন্ড হয়ে যাবে। তো আমি এই সাবজেক্টটাকে ভালোবাসতে শুরু করবো। মানে আমার প্রথমে ভালো লাগা চাই, আমার ইচ্ছাটা হচ্ছে ফার্স্ট, সব থেকে আগে প্রাধান্য। আচ্ছা, ওটার প্রাধান্য বেশি। আমি পারবো না এই কনসেপ্টটাকে আস্তে আস্তে মুছে যেতে হবে, এবং যখনই দেখবো যে আমি একটা দুটো করে পাচ্ছি, তখনই আস্তে আস্তে পড়া শুরু করব এবং তারপরে লেখা শুরু করব, সব পারবো। বেশ, আমি কৌশিক সবার আগে শুনবো। একদম, সবার আগে শুনবো। শোনাটা খুব দরকার। খুব ভালো করে শিখতে গেলে খুব ভালো শ্রোতা হওয়া দরকার, এটা একদম বাস্তব কথা। আমি কৌশিক স্যারকে জিজ্ঞেস করবো, একটা বাচ্চা ছেলে যখন সে মোটামুটি প্রাইমারি লেভেল ক্রস করে সে উচ্চ বিদ্যালয়ে ভর্তি হলো, মাধ্যমিক শ্রেণীতে সে 5-এ উঠলো, বা 6-এ উঠলো, বা সে 7-এ উঠলো, ঠিক কোন সময়টাতে এক্স্যাক্টলি ইংরেজি শেখার ক্ষেত্রে কি দিয়ে শুরু করলে বেটার হয়? মানে কিভাবে ইংরেজিটা শুরু করলে বেটার হয়? কারণ আমরা জানি নানান কারণের জন্য, আমি আর ওই পলিটিক্যাল ব্যাপারের মধ্যে আসতে চাইছি না, নানান কারণের জন্য একটা দীর্ঘ সময় ধরে ইংরেজি আমাদের কাছে উপেক্ষিত হয়েছে। মানে কেউ বা কারা বা কোনো মতাদর্শের মানুষ বা কিছু লোক মানুষকে বোঝাতে চেষ্টা করেছে যে ইংরেজি দিয়ে কিছু হবে না, তোমরা বাংলা করো, বাংলা করো, বাংলাতে চলো। কিন্তু
সুশিক্ষিত হতে গেলে যে ইংরেজি অত্যন্ত গুরুত্বপূর্ণ তার একটা ভূমিকা বা অবদান রয়েছে সেটা কিন্তু অস্বীকার করা যায় না। আমরা কিভাবে শুরু করব? অনেকে বলে টেন্সটাকে খুব ভালো করে শেখো। আপনি বলছেন যে এই যে ভালো লাগা, এটা কি করে জন্মাবে? ভালো লাগারও তো কিছু টেকনিক্যাল জায়গা থাকে, সেটা কি রকম? আমি বলি যে সুনির্মল বসুর একটা কবিতা আছে, সবার আমি ছাত্র। ঠিক। সেখানে কিন্তু বই কথাটা নেই, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে আগে আমাকে বই পড়ে শিখতে হবে কেন? আচ্ছা। তো আমি চারপাশ থেকে শিখবো। আমি টিভি দেখতে যদি ভালোবাসি, টিভি থেকে শিখবো। আকাশ থেকে শিক্ষা নিলাম আমি ছাত্র যদি হতে চাই। অবশ্যই, একদম, হ্যাঁ। ঠিক, হ্যাঁ। তো আমি যদি পেপার পড়তে ভালোবাসি, ছোট বাচ্চাদের বই পড়তে ভালোবাসি, কার্টুন ভালোবাসি, তো ইচ অ্যান্ড এভরিওয়্যার দ্য ফিল্ড ইজ সো ভাস্ট। আমি শুধুমাত্র বসে থাকবো। আমি যদি ডিসকভারি চ্যানেল দেখি, আমি তলার আন্ডারলাইন করা যেগুলো হাইলাইট করা থাকে ঠিক, ঠিক। সেই শব্দগুলো দেখবো। হয় আমি সব বুঝতে পারছি না, ভেরি গুড। কিন্তু আজকে না পারলে আমি 1 মাস বাদে পারবো, কারণ আমার ওই চ্যানেলটা ভালো লাগে। কার্টুনগুলো ওরা একে অন্যের সাথে কি কথা বলছে দেখুন। অনেকে না হিন্দি পারে, হিন্দি বলতে পারে, হিন্দি কোনো স্কুলে গিয়ে শেখে না, কিন্তু হিন্দিতে ডায়লগ দিতে বললে পুরো দিয়ে দেবে। এর কারণই হলো দে আর ফলোয়িং অ্যান্ড প্র্যাকটিসিং। এটা বই নয়, এটা বইয়ের বাইরে গিয়ে। দুর্ধর্ষ। তো এটা বইয়ের বাইরে গিয়ে সারাটা বিশ্ব পড়ে রয়েছে শেখার জন্য। যেখান থেকে খুশি, যখন খুশি, 24/7 শিখতে পারো। আমি বলছি না যে বাক্য লেখাই শিখতে হবে, আগে শব্দ শেখো, আগে শব্দর ভাগগুলো শেখো, তাহলে আস্তে আস্তে বাক্য তৈরি করতে পারবেই পারবে। ওই যে বলছি যে আমি যখন বলা শুরু করব না, আমি টিভির একটা বিজ্ঞাপন দিয়েই শুরু করব। আমি বলেও ফেলি, সেটা হচ্ছে উনি ভালোই একটা, তবে কোনো কোম্পানির নাম না করে। না আমি নাম কোনো কোম্পানির নাম না করে, মানে না কোনো কোম্পানির নাম করছি না। আমি কালকে খেলা দেখছিলাম, হঠাৎ করে মধ্যখানে একটা ক্যাপশন পেলাম। ক্যাপশনটা হচ্ছে দ্য মোর ইউ লার্ন দ্য মোর ইউ গ্রো। তো লার্ন গ্রো তোমরা শুনোনি কোনোদিন? আমি কিন্তু বই পড়ে শুনিনি, আমার ক্যাপশনটা ভালো লেগেছে। ব্যাপারটা এটা বলতে চাইছি যে এই লার্ন কিন্তু শুধুমাত্র বুকিশ লার্ন, পাঠ্যপুস্তকের মধ্যে আবদ্ধ নয়। সেইটা হচ্ছে এই লার্ন তোমার 24 ঘন্টা যে কোনো জায়গা থেকে। তোমার বাবা মার সাথে তুমি সকালবেলা গুড মর্নিং বলো কি? আমি জানতে চাই। বাবা মা কিছু একটা তোমাকে বললে, কিছু একটা দিলে টিলে, তুমি থ্যাংক ইউ বলো কি? সো নাইস অফ ইউ, সো কাইন্ড অফ ইউ বলো কি? সরি, এক্সকিউজ মি। তো যদি এগুলো বলে থাকো তাহলে তুমি তো অলরেডি ইংলিশ শুরু করে দিয়েছো ইন ভার্বাল টার্ম। এরপরে তুমি আস্তে আস্তে আরও কিছু শব্দ শিখলে, তার গ্রিপ বাড়ালে তুমি অবশ্যই বাক্য লিখতে পারবে। আর যদি তুমি বাক্য লিখতে পারো তাহলে তোমার নোট বই পড়তে হবে না। আমি জানি না তোমরা নোট বই বা সহায়িকাকে এত ভালোবাসো কেন। যদি ভালোবাসো, বাড়িতে রাখতে হয় একটা মোটা বই, বন্ধুদের আছে, তোমার নেই, তুমি রাখো, নো প্রবলেম। তুমি ওর মধ্যে দিয়ে গো থ্রু করো। অবশ্যই ওটার নাম সহায়িকা, ইট সাপোর্টস। কিন্তু তোমার মেন খাবারটা হচ্ছে তোমার ইচ্ছা আর তোমার মাথার মধ্যে তুমি কম্বিনেশন করতে পারছো কিনা, তুমি স্টকে রাখতে চাইছো কিনা, এবং তুমি ইউজ করতে চাইছো কিনা। তো ইউ হ্যাভ টু ইউটিলাইজ হোয়াট ইউ হ্যাভ লার্ন। আমি শুধু শিখেই যাবো, আমি বললাম না কিছু, তা তো করলে হবে না। তো আমি কোচিনে ক্রিকেট শিখিয়ে গেলাম, আলটিমেটলি আই হ্যাভ টু পারফর্ম। সেই পারফরমেন্সটা হচ্ছে ছোটো ছোটো এক্সাম, অথবা লাইফে যেখানে ইংলিশ বলতে হবে অথবা লিখতে হবে। তো সেই জায়গায় যদি স্টক ভালো হয়, যদি শেখাটা ভালো হয়, ইউ উইল পারফর্ম ওয়েল। এর জন্য কিন্তু একটু সাহসও দরকার। অবশ্যই প্রথমেই বলেছি যে ভয়টাকে কাটাতে হবে, ভয়টা কেটে যাবে যেই তুমি ফ্রেন্ডলি ভাববে। আমি যে বিজ্ঞাপনটার কথা বলছিলাম সেটা আমি বলে ফেলেছি। তো এই যে গ্রো না, দ্য মোর ইউ লার্ন দ্য মোর ইউ গ্রো, এই গ্রোটা কিন্তু শারীরিক নয়, এটা হচ্ছে ইনার, ঠিক আছে? অন্তরের গ্রোথ। অর্থাৎ তোমার শরীর খারাপ হতে পারে, তোমার মন খারাপ হতে পারে, কিন্তু যেটা লব্ধ জ্ঞান, তাই না, অ্যাকোয়ার্ড নলেজ, যেটা প্রথমেই বলছিলাম, উই হ্যাভ টু অ্যাকোয়ার দিস। এটা কেউ কখনো কেড়ে নিতে পারবে না পরিস্থিতি। ওটা তোমার মধ্যে যদি একবার ঢুকে যায়, ওটা তোমারই থেকে যাবে সবসময়। একদম। আজকে এমন একটা সুন্দর দিন, 27th of September। গতকাল বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিন ছিল। ইন দ্য ইয়ার অফ 1820, অন দ্যাট পার্টিকুলার ডে, 26th of September, হি ওয়াজ বর্ন। তো আমাদের বাঙালির কাছে এটা একটা গর্বের বিষয়। বিদ্যাসাগর মহাশয়ও কিন্তু বলতেন তুমি বাংলা শিখবে, বর্ণপরিচয় জানবে,
কিন্তু তার সঙ্গে সঙ্গে তোমাকে এবিসিডিও জানতে হবে, ইংরেজিও শিখতে হবে। শিক্ষাকে বিস্তার করতে গেলে এটা প্রয়োজন। আর একটা ছোট্ট রবীন্দ্রনাথের কথা বলে, এই যে স্যার যে কথা বললেন, খুব ভালো লাগছে আজকে কৌশিকবাবুর সঙ্গে কথা বলে। প্রথম দেখা হলো, কিন্তু দেখা হয়েই বেশ ভালো লাগলো, কারণ যেহেতু সাহিত্যের শিক্ষক, ওনার মধ্যে সেই রসবোধটা আছে, আস্বাদন করতে হবে আমাদেরকে। রবীন্দ্রনাথ একটা কথা বলতেন যে শিক্ষাকে কখনো বহন করবে না, শিক্ষাকে বহন করে নিয়ে যাওয়া যায় না, তাহলে সেটা তোমার কাছে বোঝ হবে, তোমার কাছে সেটা লোড হবে, তোমার কাছে সেটা প্রেশার হবে। তুমি শিক্ষাকে বাহন করো, অর্থাৎ শিক্ষার ওপরে চড়ে তুমি এগোও। এই জায়গাটা যদি আমরা বুঝতে পারি তাহলে অবশ্যই আমরা সমস্ত কিছুকে বুঝতে পারবো। হয়তোবা এত ছোট, খুব ছোট যারা, তাদের হয়তো আত্মোপলব্ধি হবে না, একটু বড় হলে হবে। শিক্ষাকে কখনো বহন করব না, কাজে লাগাও। স্যার, এবার আমরা চ্যাপ্টারে আসবো, 11 ক্লাস। আজকে পোয়েম আমরা আগেই বলেছি যে চ্যাপ্টার, সেটা নিয়ে আমরা শুরু করব। কিভাবে আমরা শুরু করব আপনার হাত ধরে? হ্যাঁ বলছি, আপনি বিদ্যাসাগর মহাশয়ের কথা বললেন, আমাদের স্কুলের পক্ষ থেকে এটি ছোট শ্রদ্ধার্ঘ্য হয়েছে ডেফিনেটলি। তো সেখানে একটা ছোট্ট ক্লিপিংস ছিল, সেইটা হচ্ছে যে বিদ্যাসাগর মহাশয় বাবার সাথে কলকাতা পৌঁছাচ্ছে এবং রাস্তার মাইল ফলক দেখে দেখে বলল, বাবা আমি ইংরেজির নাম্বারসগুলো পুরো শিখে ফেলেছি। তো এটাই বলছি আমরা এতক্ষণ ধরে, উনি কিন্তু রাস্তায় শিখেছেন এবং শেখার ইচ্ছা ছিল। জাস্ট দেখলাম, পাশ কাটিয়ে চলে গেলাম, মানে বই তা কিন্তু না। আর বাবাও বলেনি তুই শেখ। রাইট রাইট। হ্যাঁ, বাবা তাকে আবার কোশ্চেনও করেছে, তো মা বাবাকে ইনভলভ করো, বন্ধুদের ইনভলভ করো। তুমি যেটা শিখলে, যদি আজকে যা ক্লাসই হোক না কেন, যদি কিছু শেখো, মনে হয় তুমি তোমার বন্ধুদের সাথে, যারা এই চ্যানেলটায় সাবস্ক্রাইব করেনি অথবা এই বড় ইনিশিয়েটিভে যারা এখনো যোগদান করতে পারেনি বা কোনো না কোনো কারণের জন্য যারা বঞ্চিত, তাদের সাথে শেয়ার করো। জ্ঞান শুধু নিজের কাছে রাখার জন্য নয়, ইট ইজ ফর শেয়ারিং। আমরা শেয়ারিং এর দুনিয়াতেই আছি। এটা ছোট বিতরণের বিষয়, অবশ্যই এটা ছোট ছবি তুললেও তো আমরা সবার সাথে শেয়ার করে দিই। তো এত ভালো একটা জিনিস, সেটা শেয়ার করতেই হবে। আর স্যারকে ক্লাস শুরু করবার আগে আমি একটু বলে দিই, যারা তোমরা সিটিভিএন দেখছো, তোমরা জানো যে ইউটিউবে যদি তুমি যাও, এডুকেশন অনলাইন আজকে তারিখ দেবে 27.09 একটা পয়েন্ট দিয়ে 2020, তাহলে তোমরা আজকের অনুষ্ঠান দেখতে পাবে। তোমরা সিটিভিএন এর ফেসবুক পেজে যদি যাও, সেখান থেকেও তোমরা এই অনুষ্ঠান দেখতে পারো। যদি কেউ এখন সরাসরি কৌশিকবাবুর অনুষ্ঠান না দেখতে পাও, হয়তো কোনো কাজে তোমরা বিজি রয়েছো, তো তাহলে তোমরা এই অনুষ্ঠানটা পরবর্তীকালেও দেখতে পারো। স্যার কি বলছেন, কি বোঝাচ্ছেন, এই যে প্রথমে যে আমাদের ইন্ট্রোডাকশনাল ফ্রেজে যে আমাদের একটা ইন্সপায়ারিং ঘটনা ঘটলো, আমার মনে হয় এটা বহুদিন ছাত্রছাত্রী এবং তাদের বাবা মা মনে রাখবে, যে সাবজেক্টটা শুধুমাত্র বইয়ে আটকে নেই। স্যার একটা খুব সুন্দর উদাহরণ তুলে ধরলেন, ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যখন ঈশ্বর আসছেন হেঁটে কলকাতায়, ঠাকুরদাস কিন্তু একটা মাইলস্টোনকে হাইট করে বলেছিলেন যে এবার তুমি বলো তো ফার্দার কাউন্ট কি হবে। ওই রাস্তায় আস্তে আস্তে কিন্তু বিদ্যাসাগর সেটা বলে ফেলেছিলেন। অর্থাৎ শেখা নয় শুধু তার প্রয়োগ করে। জাস্ট কিছুক্ষণ আগে কৌশিকবাবু বললেন যে আমরা শিখছি তা নয়, তাকে ইউটিলাইজ করো, তাকে অ্যাপ্লাই করো। অ্যাপ্লাইড এডুকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ এতক্ষণ শোনবার জন্য। স্যারকে বলবো ক্লাসে আসতে। ওয়েলকাম এভরিবডি। এখন ব্যাপার হচ্ছে, বাংলা ইংলিশ মিশিয়ে বলি, এমন কিছু ইংরেজি আমি বলবো না যে তোমরা কোনোদিন শোনোনি। যদি কিছু হাইলাইট করার হয় আমি অবশ্যই করে দেবো। তো ধরো আমরা পোয়েম পড়ব, আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা, ক্লাস 11-এ। তোমরা সবাই কিন্তু হাই স্কুলে পড়ছো, তো আর 2 বছর কোনো মতে দেখতে দেখতে কেটে যাবে, একটা বছর তো প্রায় শেষের দিকে চলে এসছে। তো ব্যাপার হচ্ছে যে এবার কিন্তু তোমাদের স্টেপগুলো অনেকটা বড় বড় ফেলতে হবে। কলেজ যাবে, ইউনিভার্সিটিতে পড়াশোনা করবে, ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করবে। তো ব্যাপারটা হচ্ছে যে দেখো কি অ্যাপ্লাই করবে সেটা পরের কথা, যতটা জেনে নেওয়া যায়। আমি যতটুকু জানি, হয়তো টাইম খুব লিমিটেড, তবুও আমি শেয়ার তো অবশ্যই তোমাদের সাথে করব। তো ব্যাপারটা হচ্ছে যে সবই যে এক্সামে আসবে তা নয়, কিন্তু ব্যাপার এই কারণের জন্য যে তোমার নিজেকে এনরিচ করতে হবে। ওই যেটা বললাম, স্টক বেশি করে রাখো, কিছু কিছু বাটির মধ্যে ফেললে উপচে পড়েই যাবে, কিন্তু চেষ্টা করো ওই স্টকটাকে ধরে রাখার। এই ভিডিওগুলো তোমরা লাইভ দেখছো, তোমাদেরকে ওয়েলকাম, এবং পরে তো বারবার রিপিট করে দেখতেই পারবে। যদি কোথাও কোনো ডাউট হয় আবার পরে দেখে নিতেই পারবে। এবং কোশ্চেন যদি কিছু অ্যারাইজ করে মাথার মধ্যে, একটু পেন ডাউন, নোট ডাউন করে রাখো। আমি অবশ্যই
এগুলো তোমাদের একেবারে ডাউট না থাকে, অবশ্যই টেক্সট রিলেটেড হতে হবে। তো সেটা নোট ডাউন করে রাখো, আমাকে জিজ্ঞাসা করবে, অবশ্যই আমি সাধ্য মতন উত্তর দেওয়ার চেষ্টা করব। এরপরে আমরা ডিরেক্টলি কবিতার মধ্যে ঢুকে যাই, কিন্তু বারবার বলছি আমি কিন্তু ক্লাস নিচ্ছি না, আমি একটা গল্প করছি তোমাদের সাথে। তো শুধু গল্প শুনছো, এইভাবে চলো, পড়াশোনা করছি এইভাবে চলো না, এটা আমার রিকোয়েস্ট। যেহেতু আমার ক্লাস, সেরকমভাবে আমি একটু ছাত্রদের সাথে গল্পই করি। তো ধরা যাক একটা কবিতা পেলাম আমরা চোখের সামনে, যে কবিতাটা আমরা পড়বো সেটা তো আমাদের পাঠ্য। তো এই কবিতাটায় কতগুলি প্রশ্ন নিজের মনের মধ্যে জাগাও। দেখো, একটা বাচ্চার না মাইন্ডটা থাকে একদম ব্ল্যাঙ্ক, সে বাবা মাকে সারাক্ষণ সব বিষয়ে কোশ্চেন করে। এই কোশ্চেনিং ইজ এ গুড সাইন। তুমি যত বেশি কোশ্চেন করতে পারবে, নিজের মধ্যে কোশ্চেন করতে পারবে, তত বেশি তুমি উত্তর খুঁজবে। ইউ উইল বি এক্সপ্লোরিং। যত উত্তর খুঁজবে তত তুমি এনরিচড হবে উত্তরগুলো জেনে গেলে। এবার উত্তরগুলো জেনে যাওয়ার পদ্ধতি কী? উত্তরগুলো জেনে যাওয়ার পদ্ধতি সিটিবিনের নানান রকম ক্লাস, তাছাড়া তোমাদের ডিকশনারি, তাছাড়া তোমাদের স্কুলের মাস্টারমশাই, তাছাড়া তুমি নিজে ইউটিউব থেকে শুরু করে যা যা চ্যানেল গুগল সার্চ করে একদম যতক্ষণ না পর্যন্ত তুমি ফুললি স্যাটিসফাইড হচ্ছ ততক্ষণ পর্যন্ত শুধু খুঁজে যাও। তো ব্যাপারটা হচ্ছে যে অনেকটা টাইম লাগবে খুঁজতে, অনেকটা পথ তোমরা জীবনে হাঁটবে, কিন্তু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তো একদিনে 1 ঘন্টার মধ্যে শেষ করা যায় না, তার সম্বন্ধে বলতে গেলে অনেক কিছু বলা যায়। তো কবিতাটাকে দেখলে ফার্স্টে ভাববে যে আমি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কবিতা পড়ছি কেন, এটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লিখেছে কেন। তো ধরা যাক যে কবিতাটা আমরা পড়ছি সেটা হচ্ছে রোম্যান্টিক পোয়েম। তো আমার মনের মধ্যে প্রশ্ন জাগুক যে কেন এটাকে রোম্যান্টিক বলা হচ্ছে। তাহলে রোম্যান্টিক পোয়েম লিখতে গেলে এমন কেউ লিখবে যে কিনা রোম্যান্টিক এজে বিলং করে। তাহলে আমরা বলতে চাইছি যে ওয়াই ওয়ার্ডসওয়ার্থ এর কবিতা আমরা পড়বো কেন। তাহলে ব্যাপারটা হলো যে তার আগে কিন্তু ক্লাসিক্যাল পোয়েট্রি চলছিল, অর্থাৎ পোয়েট্রি উইথ উইট, WIT, উইট, বুদ্ধিদীপ্ত কথাবার্তা, বুদ্ধিদীপ্ত বচনভঙ্গি, বুদ্ধিদীপ্ত প্রেজেন্টেশন ইত্যাদি। তো তিনি ভাবলেন যে আরে এত কঠিনভাবে বলার কি আছে, আমি এটা রাস্তা দিয়ে যাচ্ছি, মানে জিনিস ভালো লাগলো, তো সেটাকে সহজলভ্য সবাই রিলেট করতে পারে এমন ভাষায় আমি লিখতে পারবো না। তো সেই জন্যে বলা যেতে পারে তিনি কিন্তু প্রোটেস্ট করেছিলেন, যে ক্লাসিক্যাল উইটটাকে তিনি প্রোটেস্ট করে তিনি ইমাজিনেশন, শিশুরা প্রচণ্ড ইমাজিনেটিভ হয়, যারা যত বেশি ইমাজিনেটিভ হয় তারা তত বেশি ক্রিয়েটিভ হয়। এই যে তুমি প্রশ্ন করছো না, এটাও কিন্তু এক ধরনের ইমাজিনেশন, তোমার মাথার মধ্যে এলো বলেই তুমি প্রশ্নটা করছো। তো ইন্ট্রোডিউসিং দ্য ইমাজিনেশন, তো তাকে বলা হচ্ছে ওয়ান অফ দ্য পাইওনিয়ার্স অফ রোম্যান্টিসিজম। এবারই তাহলে রোম্যান্টিসিজম কাকে বলছে? রোম্যান্টিসিজম হচ্ছে যে কোনো জিনিস যেটা যার মধ্যে সৌন্দর্য খুঁজে পাওয়া যায়, যার মধ্যে সুন্দর কিছু দেখা যায়, সৌন্দর্য খুঁজে পাওয়া যায়, সেইটা আন্ডারস্ট্যান্ডিং, সেটা বুঝবে, এক্সপিরিয়েন্সিং, সেটা অভিজ্ঞতা লাভ করবে, এক্সপ্লোরিং, যেটা বললাম নানান রকমভাবে খুঁটিয়ে খাটিয়ে দেখবে, এবং অবশ্যই ওয়ার্শিপিং, এবং সেটাকে বন্দনা করতে হবে, ভালো লাগাটাকে প্রকাশ করতে হবে। এটা কী জিনিস? যে কোনো জিনিস, হোয়াটসোএভার ইজ বিউটিফুল। এখন কিটসের কবি জন কিটস, তার একটা পংক্তি তুলে ধরি, এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার। যা কিছু সুন্দর লাগবে তাকে চিরন্তন করব, সেই চিরন্তনটা কিন্তু আমাকে উল্টে চিরন্তন আনন্দ দেবে। মানে আমি একটা ছোট জিনিস দেখলাম, ধরা যাক আমি একটা ফুল দেখলাম, খুব ভালো লাগলো, তো ফুলটা দেখে তো ব্যাস ওটা একটা টেম্পোরারি মোমেন্ট, এটাকে পার্মানেন্ট করবো কী করে? দ্যাট ইজ ওয়্যার রোম্যান্টিসিজম কামস। এর সাথে একটু ইমাজিনেশন জুড়বো এবং একটা সুন্দর ভাষায়, সাবলীল ভাষায়, সিম্পল ল্যাঙ্গুয়েজে, লুসিড ল্যাঙ্গুয়েজে প্রকাশ করব। দ্যাট বিকামস এ পোয়েট্রি, দ্যাট বিকামস এ পোয়েম, অ্যান্ড উই উইল গো থ্রু ফর টাইমস অ্যান্ড এজেস। তো আমরা ওয়ার্ডসওয়ার্থ কবে লিখে গেছেন? 1802, আর আমরা কবে বসে আছি? 2020। কিন্তু দিস ইজ ইটার্নাল। তিনি ওই ছোট্ট সুন্দর জিনিসটাকে, কিটসও, ওয়ার্ডসওয়ার্থও এবং যত রোম্যান্টিক কবি আছেন তারা কিন্তু এটাকে চিরন্তন একটা রূপ দান করেছেন। নাও
যে কোনো সুন্দর জিনিস এটা কিন্তু টেম্পোরারি, কিন্তু তাদের গুণ, লেখনী, লেখার ধরন, আবার বলছি খুব সিম্পল ল্যাঙ্গুয়েজে, এটাকে কি করে পারপেচুয়াল সোর্স অফ জয়। তো আমাদের দেখো না, তোমরা ভাবো যে কিছুদিন পরেই তো দুর্গাপুজো আসছে, তো তোমরা তো কম বেশি বেরিয়ে পড়বে বাড়ি থেকে, তো তোমরা এতদিন কিন্তু ঘরের মধ্যে আবদ্ধ একটা মোনোটোনাস লাইফ লিড করেছে, এবার কিন্তু একটু সুন্দরের খোঁজে যাবে। কেন? ওই সুন্দর জিনিসটা কিন্তু তোমাদের আনন্দ দেবে। তোমরা কিন্তু এক একজন ক্রিটিক, হ্যাঁ, এই প্যান্ডেলটা ভালো হয়নি, ওটা মুখটা ভালো হয়নি, এটা ভালো হয়েছে, ছবি তুলব। তো ব্যাপারটা এই যে ছবি তুলছো না, এটা তো আমরা ঘুরতে গেলেও তুলি। কেন তুলি কখনো ভেবেছ? কারণ ওই জয়টাকে তুমি টেম্পোরারি থেকে পার্মানেন্ট একটা জায়গায় নিয়ে যাচ্ছ, পারপেচুয়াল করছো এই জয়। আবার পরে দেখবো আবার আমি ওখানে চলে যাবো মনে মনে, এবং আমাকে আনন্দ দেবে। আমি ধরা যাক তোমরা বেরোবে না, তো পুজোও নেই, কোথাও ঘুরতেও যাচ্ছ না, ছাদে যাও, সকালবেলা দেখো, বিকেলবেলা দেখো, আকাশ দেখো, আকাশের মেঘ দেখো, শরতের আকাশ দেখো, পড়ন্ত মেঘ দেখো, পড়ন্ত বেলায় একটা কমলা রঙের আকাশ পাওয়া যায়। বৃষ্টি দেখো নানান রকম ফর্মে, অনেকের বৃষ্টি ভালো লাগে, অনেকের আকাশ ভালো লাগে, অনেকের মেঘ ভালো লাগে, অনেকের কাশফুল ভালো লাগে। তো সেগুলো অনেকের অনেক কিছু ভালো লাগে, ছোটোখাটো জিনিস। তো সেইগুলো নিয়ে যে আমরা কবিতা লিখতে শুরু করে দেবো এবং পারবো তা তো নয়, কিন্তু আমরা প্রত্যেকে কিন্তু পোয়েট। কেন? যে আমাদের সেই এস্থেটিক সেন্সটা আছে, আমাদের সেই সৌন্দর্যটা বা সুন্দর জিনিসটা দেখার বোধ আছে। তো আমরা কিন্তু সবাই মনে মনে অল্প অল্প হলেও ওয়ার্ডসওয়ার্থ, তাই না? এই যে কবি যাকে নিয়ে আমরা কথা বলছি, তিনি কিন্তু রাস্তা দিয়ে যাচ্ছিলেন, উপত্যকা দিয়ে যাচ্ছিলেন, তিনি দেখলেন একখণ্ড মেঘ ভেসে ভেসে যাচ্ছে, তিনি কবিতা লিখে ফেললেন দ্য ক্লাউডস। আবার তিনি পরবর্তীকালে আবার উপত্যকা দিয়ে যাচ্ছিলেন, কখনো ঘুরে বেড়াতে হবে তো সবসময়। আচ্ছা, একটা প্যান্ডেমিক সিচুয়েশান চলছে, আমরা আটকে আছি, কিন্তু আমরা অবশ্যই ঘুরে বেড়াবো। ঘুরে বেড়ানো মানেই আমাকে ট্রেনের টিকিট কেটে যেতে হবে এইটা, পথে ঘাটে যেখানে তোমার ইচ্ছা করে ঘুরে বেড়াও, মনে মনে যেখানে ইচ্ছা করে ঘুরে বেড়াও, ছাদে ঘুরে বেড়াও, অনেক কিছু দেখতে পারবে। তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তিনি পার্বত্য অঞ্চল দিয়ে যাচ্ছেন, আবার তিনি একটা লেকের ধারে দেখতে পেলেন হাজার হাজার ফুল ফুটে আছে, তিনি কবিতা লিখে ফেললেন দ্য ড্যাফোডিলস। তো এই ধরনের একটা কবির কবিতা কিন্তু আমরা আজকে পড়ছি। তো ব্যাপারটা কি হয়, এটা ইংলিশ তোমাকে বলবো, স্পন্টেনিয়াস, হোয়াট ইজ পোয়েট্রি? স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ ইমোশনস। আমার ভেতরে প্রচণ্ড আবেগ ওইটা দেখে জমা হয়েছে, এবারে সেটাকে আমাদের ফ্লো বার করতে হবে। স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ ইমোশনস রিকালেক্টেড ইন ট্র্যাঙ্কুইলিটি। শোনো, একটা মজাদার একটা জিনিস করি, হয়তো তোমাদের একটু কারো যারা খুব স্মার্ট তাদের একটু বোকা বোকা লাগবে, কিন্তু আমি একটু বোকা হতে রাজি আছি। ব্যাপার হচ্ছে, যেমন ধরো তোমরা ওই এডিটোরিয়াল লেটার লিখছো, তখন তুমি দ্য এডিটর, তারপরে সমস্যাটা হচ্ছে অ্যাড্রেসটা লেখা নিয়ে। চৌরঙ্গি, মুখ দিয়ে বললাম চৌরঙ্গি, ইংলিশে চৌরঙ্গি লিখতে গেলে অনেকেরই বানান ভুল হয়। তো আমি বলছি কি, ওটাকে ভাঙো, এভরিডে লাইফের সাথে রিলেট করো, এবং ছোটোখাটো ওই ক্যাবলামিটাই করো। এই ক্যাবলামি তোমাকে পারফেকশনের জায়গায় নিয়ে যাবে। চৌরঙ্গিকে ভাঙছি, চাউ তোমরা খাও, CHOW, চাউ তোমাদের খুব ফেভারিট। এই যে বাসন মাজে, জামা কাপড় ধোয়, ঋণবার RIN, আর ঘি, ঠিক আছে, মাখন, ঘি, দ্যাট ইজ চাউ, রিং, ঘি, দ্যাট ইজ দ্য স্পেলিং অফ চৌরঙ্গি। তো সুতরাং আমি যেভাবে শেখালাম, আশা করি একটু ক্যাবলা লাগলেও কিন্তু তোমরা ভুলবে না। সেই রকম অবশ্যই অ্যাকচুয়াল ওয়ে টু লার্ন, অবশ্যই তুমি ভেঙে দাও এবং রিলেট করে পারবে। যেমন ধরো আমি একটা শব্দ বললাম ট্রাঙ্কুইলিটি, এটা বইতেও পাবে তুমি। ট্রাঙ্কুইলিটি এটা তো লেখো, চেষ্টা করো লিখতে। তো তোমাকে আবার একটা ওই হাস্যকর কথা বলি, যেমন ধরো একটা কোয়ালিটিওয়ালা ট্রাম, তো কলকাতায় ট্রাম চলে, TRAM, তার জায়গায় N লেখো, ট্র্যাং হয়ে গেল। এবার কোয়ালিটি বানান তোমরা পারবে, QUA এর জায়গায় I লেখো, কুইলিটি, তাহলে হয়ে গেল ট্র্যাঙ্কুইলিটি। ট্র্যাঙ্কুইলিটি মানে একদম পিস, শান্তি, তার সাথে প্রযোগ করো প্রশান্তি। তো এটা আমরা যখন কন্যাকুমারিকা যাই, বিবেকানন্দ রকে পাবো, কিন্তু আমরা তো রোজ যেতে পারবো না। তাহলে একটা
বুঝতে গেলে তুমি কি করবে, ধরে নাও রাত্রিবেলা, খুব রাত্রি হয়ে গেছে, সবাই ঘুমিয়ে পড়েছে, কোথাও কোনো সাউন্ড নেই, দ্যাট ইজ প্রশান্তি। অনেকে ওই সময় রাত্রিবেলা পড়াশোনা করে। তো কবির ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে কি, যে ওই ইমোশনসগুলো আবার হঠাৎ করে জেগে ওঠে, রিকালেক্টেড ইন ট্রাঙ্কুইলিটি, অর্থাৎ তিনি যখন একটা প্রশান্ত ভাবাচ্ছন্ন ঘরে থাকেন, আবার ওই ছবিগুলো ফিরে আসতে শুরু করে এবং তখন তার ইচ্ছা করে যে আমি এটাকে ওভারফ্লো করব এবং পোয়েম রচনা হয়ে যায়। তো এইটা কিন্তু খুব জরুরি, যেটা আমি তোমাদের বললাম। এই যে কবি, ইনি কিন্তু লেক ডিস্ট্রিক্টের লোক। লেক ডিস্ট্রিক্ট, ওয়ার্ডসওয়ার্থ, সেটা কেমন একটা পিসফুল, একটা কোয়াইট, শান্ত পরিবেশ। তাহলে বুঝতেই পারছো যে তিনি অলরেডি একটা শান্ত পরিবেশ পছন্দ করেন। কিন্তু তিনি যখন এই কবিতাটা লিখছেন, একটা পর্ব চলছে কিসের, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের। তাহলে বুঝতে পারছো চারদিকে ফ্যাক্টরিজ, ইন্ডাস্ট্রিজ ইত্যাদি। তো গ্রামেগঞ্জের থেকে মানুষ ছুটে আসছে শহরের দিকে কলকারখানায় কাজ নেমে, বললে একটা গ্যাদারিং, একটা হই হট্টগোল, ভিড়। লন্ডনকে আমরা ইংল্যান্ড, লন্ডন এই সমস্ত নাম আমরা শুনবো, পাবো, কিন্তু যতটা সুন্দরভাবে মনে হচ্ছে লন্ডন কিন্তু একসময় সেটা ছিল না। যাই হোক, তো একটা ডেট মনে রাখো, জুলাই 31, 1802। তোমরা কবিতার হেডিংয়ে পাবে, অবশ্যই কবিতার হেডিংয়ে পাবে, এই ডেটটা পাবে। তো 1802টা থাক, ওটা নিয়ে আমি আলোচনা করছি না। আমি তোমাদের একটা ডেট বলছি, সেটা হচ্ছে জুলাই 31। ঘটনাটা ঘটেছিল জুলাই 31-এ। কী হয়েছিল, যে ওয়ার্ডসওয়ার্থের সিস্টার ডরোথি, তার সাথে তিনি হর্স ড্রন ক্যারেজ, অর্থাৎ ঘোড়ায় টানা গাড়ি করে তিনি যাচ্ছিলেন কি ডোভার পোর্টে তিনি যাচ্ছিলেন। অবশ্যই তাকে একটা ব্রিজের উপর দিয়ে যেতে হবে। সেই যে ব্রিজের উপর থেকে তিনি যাবেন, সেই ব্রিজটার নাম হলো ওয়েস্টমিনস্টার ব্রিজ। যাই হোক, ঘোড়ার গাড়িতে তিনি ব্রিজের উপর থেকে যাই, আমরা তো হাওড়া ব্রিজের উপর থেকে যাই, দ্বিতীয় হুগলি সেতুর উপর থেকে যাই, কী আছে, আমরা সেখানে নামলে কিন্তু পুলিশ ধরবে। হাওড়া ব্রিজে নামা যায় বা সাইড দিয়ে হাঁটা যায়, কিন্তু সেকেন্ড হুগলি ব্রিজে বোধহয় যায় না। তো খবরদার ট্রাই করো না, লোকে বলে ডোন্ট ট্রাই দিস অ্যাট হোম, ডোন্ট ট্রাই দিস অ্যাট ব্রিজ। তো ব্যাপারটা হচ্ছে যে ওই রকম একটা ব্রিজের উপর থেকে যাচ্ছিলেন বোনের সাথে, দিদির সাথে, বা সেখানে তারা যাবেন কিন্তু ফ্রান্সে। তো কোথায় যাবেন এগুলো জাস্ট এই যে বললাম গল্প করছি, যে যখন আমি গল্প করছি না, তুমি মনে মনে রিলেট করো। ওয়ার্ডসওয়ার্থ লন্ডনে থাকেন, তিনি একটা হর্স ড্রন ক্যারেজে, ডরোথির সাথে হর্স ড্রন ক্যারেজে করে তিনি যাচ্ছেন। কোথায় যাবেন, ছেড়ে দাও, ডোভার পোর্টে যাবেন, সেখান থেকে ফ্রান্সে যাবেন, ছেড়ে দাও। এইবারে হঠাৎ করে তিনি বললেন গাড়ি থামাও, ব্রিজের উপরে তিনি বললেন গাড়ি থামাও। একটা অদ্ভুত কিছু তিনি দেখলেন। তিনি গাড়ি থেকে নেমে, আমরা তো আর সেই ফেজে জন্মাইনি, আমরা বলতে পারবো না যে গাড়ি থেকে দেখলেন না গাড়ি থেকে নেমে দেখলেন, ধরা যাক নেমেই দেখবেন। ব্রিজের উপর থেকে তিনি কিন্তু তার প্রিয় শহর, নেটিভ শহর লন্ডনকে দেখলেন। যে লন্ডনকে তিনি দেখে দেখে অভ্যস্ত, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যে আলোচনাগুলো আমরা করলাম, এই লন্ডন সেই লন্ডন নয়, একটা নতুন লন্ডন। কেন, কিভাবে? তো ধরা যাক ওয়ার্ডসওয়ার্থ কি তখনই খাতা বার করে পেন দিয়ে কবিতা লিখে ফেললেন? না, বরং তার সাথে যিনি ছিলেন সিস্টার ডরোথি, তিনি জার্নাল লেখেন। জার্নাল তোমরা ডায়েরি ভাবো, রোজকার একটা ভালো লাগা বা খারাপ লাগা কিছু লিখে রাখো। অনেকে প্র্যাকটিস করার চেষ্টা করো, এগুলো ছোটো ছোটো জিনিস দিয়ে শুরু করো। নিজস্ব ডায়েরি, কিছু ভালো লাগা, কিছু মন্দ লাগা, খারাপ লাগা সব লিখে রাখো, পার্সোনাল ডায়েরি। তো ওটাকে আমরা ডেইলি জার্নাল বলছি। তিনি লিখে রাখলেন। আমরা একটা স্লাইডে যাব, তো দেখবো যে ডরোথি কি লিখেছেন। এটা কি যেটা আমরা দেখতে পাচ্ছি? হ্যাঁ, অবশ্যই। ইয়েস, উই মাউন্টেড দিয়ে শুরু আছে। উই মাউন্টেড। তো এই যে দেখো ইনভার্টেড কমার মধ্যে যে কথাটা আছে, সেটা কিন্তু ডরোথি লিখেছেন, যে উই মাউন্টেড দ্য ডোভার কোচ অ্যাট চেরিং ক্রস, ছেড়ে দাও, ইট ওয়াজ আ বিউটিফুল মর্নিং। তো এই বাক্য তোমরা লিখতে পারবে না যে ইট ওয়াজ আ বিউটিফুল মর্নিং? কি এমন কঠিন ডরোথি লিখেছেন? কিচ্ছু না। সেন্ট পলস, এটা দেখা যাচ্ছে, ক্যাথেড্রাল উইথ দ্য রিভার অ্যান্ড মাল্টিটিউড অফ লিটল বোটস, ছেড়ে দাও, মানে বুঝতে হবে না, শুধু এটা মনে রাখো যে দেখো লেখা রয়েছে একটু নিচের দিকে, দ্য হাউজেস ওয়্যার
দ্য হাউসেস ওয়্যার নট ওভারহাং উইথ দেয়ার ক্লাউড অফ স্মোক। তাহলে ঘরের উপরে কিন্তু স্মোক থাকে, অর্থাৎ শীতপ্রধান দেশ, তাই ঘরের থেকে ধোঁয়া বেরোয়। আর একটু চলবো, দেখো দ্য সান শোন সো ব্রাইটলি। তো এইগুলো তোমরা জানো না, এমন কি ইংরেজি আছে এখানে যা তোমরা জানো না বা কোনোদিন নিজেরা লিখতে পারবে না? সো এর জায়গায় ভেরি বসাও, দ্য সান শোন ভেরি ব্রাইটলি, এ তো বুঝে গেছে। উইথ সাচ পিওর লাইট, সূর্যের আলোটা তো প্রথম তাদের ভালো লাগার আলো, তাই জন্য তাকে পিওর লাইট বলেছে, অর্থাৎ পলিউশন লেস লাইট। তো এই যে জার্নালে তিনি যেটা লিখেছেন, এই লেখাটা কিন্তু তার কাছে রয়ে গেল। এবার আমরা জানি না যে পরবর্তীকালে ওয়াজবাত এই জার্নালটা দেখে আবার লিখেছেন কিনা, কিন্তু দেখেও লিখতে পারেন, আবার ওই যে বললাম রিকালেক্টেড ইন ট্র্যাঙ্কুইলিটি, যখন তিনি কোনো জায়গায় আপন মনে বসেছিলেন, হয়তো আবার তার সিনগুলো মনে পড়ে গেল। এবং দেখো ওই যে বললাম 31 জুলাই, ওই দিন কিন্তু লেখা হয়নি, পরে লেখা রয়েছে, যে ডেটে লেখা রয়েছে সেগুলো কিন্তু তোমাদের টেক্সট বইতে রয়েছে, সেটা আমরা পরে যাব। তো আমরা এই স্লাইডটাকে বেরিয়ে যেতে পারি। তো ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, এই স্লাইডটাকে বেরিয়ে যেতে পারি, চলো। তো ব্যাপারটা হচ্ছে যে তিনি কিন্তু পরে লিখেছেন এটা। আমি ড্যাফোডিলস কবিতার আরেকটা লাইন তোমাকে পড়ে শোনাচ্ছি তোমাদের। ফর অফট when upon my couch I lie in vacant or in pensive mood, they flash upon my inward eye, which is the bliss of solitude. সোজা ভাষায় বাংলা করব, কবি যখন একাকিত্ব বোধ করেন, যখন তিনি একটু মন খারাপ বিষণ্ণ বোধ করেন, তখন হঠাৎ করে ওই অনেক দিন আগে দেখে আসা ফুলগুলো তার মনের মধ্যে ঝলক মারে। এরকম আমরা অনেক জায়গায় ঘুরতে যাই, আমরা ঠাকুর দেখা শেষ করবো, বাড়ি যাবো, হয়তো 7 দিন পর আবার মরবো, ওই ছবিটা দারুণ দেখেছিলাম। দ্যাট ইজ একটা ফ্ল্যাশ চলে আসে আমাদের মনের মধ্যে। তো এইরকম ধরনের কিছু একটা ঘটনা তিনি ঘটে থাকবেন হয়তো ওয়াজবাতের সাথে, তখন তিনি কবিতাটা লিখেছেন। তো ভালো ভালো কথা দিয়ে তিনি কবিতাটা লিখেছেন। যেমন ধরো এই যে তিনি যখন এই লন্ডনটাকে উপর থেকে দেখলেন, কতগুলি শব্দ তোমাদের বলছি, স্পেল বাউন্ড হয়ে গেলেন, স্তম্ভিত হয়ে গেলেন। অ স্ট্রাক, AWE স্ট্রাক মানে বিস্ময় দ্বারা আঘাতপ্রাপ্ত হওয়া, মানে বিস্মিত হওয়া সোজা ভাষা। কারণ লন্ডনে কিন্তু তখন কোনো তাড়াহুড়ো, দৌড়োদৌড়ি, ছুটোছুটি, হাসল বাসল এগুলো কিন্তু ছিল না। ট্যান্ট্রামস, পাগলামো করো, লোকের চারদিকে উন্মাদের মতন ছুটে বেড়ানো, এগুলো ছিল না। তো এইগুলো দেখে দেখেই তিনি অভ্যস্ত। এছাড়াও যে লন্ডনকে দেখা যায় বা ভাবা যায়, এটা কিন্তু যথেষ্ট আয়রনিক্যাল। মানে লন্ডন উইদাউট স্মোক, এটা কিন্তু আয়রনিক্যাল, এটা কিন্তু মনের মধ্যে ভাবলেও আসবে না। তো তিনি কিন্তু ওয়াজওয়ার্থ এবং ডরথি দুজনে মিলে কিন্তু সেই দৃশ্যটা দেখলেন লন্ডনের, যেটা কিন্তু নেভার বিফোর দে হ্যাড এক্সপিরিয়েন্সড, নেভার বিফোর। ওই যে বললাম, এই মোমেন্টটাই হচ্ছে দ্যাট ইজ দ্য সোর্স অফ বিউটি। এইটাকেই পারপেচুয়াল করতে হবে, পার্মানেন্ট করতে হবে। সো দিস পোয়েম হ্যাজ বিন কম্পোজড, রিটেন, রচনা করা। আমরা যাচ্ছি, দেখো যখন কবিতাটা বেরোলো তখন দেখো সব বিষয়ের না কিছু ক্রিটিক আছে, যারা ক্রিটিক, সমালোচক। তো তাদের মনে হলো, আরে তুমি কি লিখেছো, এত ভালো ভালো কথা লিখেছো লন্ডন সম্বন্ধে, লন্ডন ইজ ফুল অফ মাক, পাকে ভর্তি, ফিল্ড, আবর্জনায় ভর্তি। এমনও অবস্থা আছে যে নদীর কথা আমরা বলবো, টেমস নদী, সেখানে বাচ্চারা মাটির মধ্যে, পাঁকের মধ্যে না এত অভাব ছিল যে পেনি খুঁজতো, ওই গঙ্গায় যেমন পয়সা খোঁজে, পেনি খুঁজতো। অনেক মানুষ কলেরায় মারা গেছিল লন্ডনে। তো এই ধরনের একটা লন্ডনকে তুমি তুলে ধরেছ তোমার কবিতা, এত সুন্দর সুন্দর কথা বলে। ক্রিটিক্সদের কাজই তাই, সমালোচনা। তো মনে রাখতে হবে, যেমন এভরি কয়েন হ্যাজ টু সাইডস, প্রত্যেকটা জিনিসের ভালো এবং মন্দ দুটো আছে। তো আমরা ভালোটুকু হাইলাইট করব, মন্দ আছে আমরা জানি, মন্দটাকে আমরা হাইলাইট করব না। তো এই যে আমাদের শহর কলকাতা, সেখানে কি আবর্জনা নেই, সেখানে কি দূষণ নেই? তবু আমরা কি বলি,
কল্লোলিনী তিলোত্তমা, কত ভালো বাংলা বলি। একদম। তো ভালো লাগে বলেই ভালোটা আসে। সহজ ভাষায় বলতে পারি, কলকাতা না দারুণ সুন্দর একটা শহর, আমি কলকাতাকে ভালো, এই তো সোজাভাবে বললাম। তো বলাটা তোমার ঠিক হলো কিনা সেটাই হচ্ছে মেন, সেন্টেন্সটা তোমার ঠিক হলো কিনা সেটাই হচ্ছে মেন। ডোন্ট গো ফর ওয়ার্ডস দ্যাট ইউ হ্যাভ নো কন্ট্রোল আপন, যেটার মনে হতে পারে বানান ভুল হতে পারে, যেটার মনে হতে পারে এক্সপ্রেশন ঠিক হচ্ছে না, সেই শব্দতে যেও না, খুব সোজা ভাষায় লেখো। তো আরেক দুটো বলবো কি, যে এতে প্রমাণিত হয় যে ওয়ার্ডসওয়ার্থ যে কবি, তার কিন্তু স্ট্রং অ্যাটাচমেন্ট ছিল নেটিভ ল্যান্ডের প্রতি, নিজের জন্মভূমির প্রতি। তো ব্যাপারটা হচ্ছে যে দুটো কবি আমাদের বাংলাদেশের রেফার করি, মানে বঙ্গদেশের, জীবনানন্দ দাশ, আবার আসিব ফিরে এই বাংলায়। তো বাংলায় কি আছে কি নেই তোমরা জানো, কিন্তু আবার আসিব ফিরে এখানেই আসবো, দ্যাট ইজ অ্যাটাচমেন্ট টু মাদারল্যান্ড। দ্বিজেন্দ্রলাল রায়ের গান আমরা শুনেছি, সকল দেশের সেরা, সকল দেশের সেরা। তো এটা হচ্ছে ফিলিংস, যেটা কিন্তু আমি ব্যক্ত করছি। আমি আমার দেশকে ভালো বলতেই পারি, এর মধ্যে কোনো জাতিভেদ বা অন্য দেশকে ছোট দেখানো বোঝাচ্ছে নয়, এটা হচ্ছে ফিলিংস, আমি আমার ফিলিংসটা বলছি। এবং খুব সাধারণ সামান্য জিনিসকে জীবনানন্দ দাশ ধান সিঁড়িটির তীরে শালিকের কথা উল্লেখ ওই তো বললাম সিম্পল সিম্পলিসিটি, যত তুমি সিম্পলিসিটি ইন দ্য পোয়েম। আমি দেখেছি খেয়াল করে জীবনানন্দ দাশ, মানিকবাবু এরা যখন লিখতেন, দে অলওয়েজ ফোকাস such simple thing that you can watch in your locality, you can watch in your side. মানে এগুলো এত ভালো লাগছে আমার আজকে স্যারের ক্লাস শুনে। এবং ইংরেজিটার প্রতি যে ভয় ধরাটা উচিত নয়, মানে তুমি যদি ইংরেজিকে ভয় পাও তুমি সাবজেক্টের সঙ্গে ইনজাস্টিফাই করবে। তো এটা হচ্ছে পরিষ্কার আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ, ইউ আর ডুইং ভেরি ওয়েল। তো যেটা বলছি যে আমি কিন্তু এই যে লকডাউনে ছাদে যাই, হ্যাঁ, ছাদে গেলে আমি আকাশ দেখি, বৃষ্টি হলে বৃষ্টি হয়ে গেলে দেখি, বা মেঘটা দেখি রানিং, আর পাখি দেখি। তো এগুলো দেখার জন্য কোনো ট্যাক্স লাগে না, এবং তাদের মুভমেন্ট দেখি এবং অনেক কিছু শিখি। তো শুধুমাত্র বইয়ের মধ্যে পড়াশোনা করতে হবে না, সব জায়গা থেকে শেখো, যেটা পড়াশোনাতে চলে আসে, কি করবো বলো। তো কবি তাই হলো, যখন তিনি ব্রিজে নামলেন মোহিত হয়ে গেলেন, হি গট ক্যাপটিভেটেড। দেখো তিনটে সি বলছি আমি, হ্যাঁ, তোমাদের পড়ার এবং বোঝার সুবিধার জন্য এবং মনে রাখার জন্য আমি সি ওয়ালা শব্দ ইউজ করি। ওই যে বললাম খেলতে খেলতে শিখি, খুব হালকা চলে শিখি। হি গট ক্যাপটিভেটেড, অর্থাৎ তিনি মোহিত হয়ে গেলেন। তো এবার কি করব, আমরা কি করি, কোনো কিছু ভালো জিনিস দেখলে আমরা ছবি তুলি, তো ক্যাপচার করি। তো হি ক্যাপচার্ড দ্য সিন, কোথায়, আমাদের মতো তো মোবাইল বার করে আমি লন্ডনের ছবি তুলে দিলাম হবে না, ইন ইজ ইনার আই। একটা হচ্ছে বাইরের দৃষ্টি, আর এটা হচ্ছে ইনার আই, অন্তর্দৃষ্টি, সেখানে তিনি সেটাকে ক্যাপচার করলেন। অ্যান্ড লেটার তিনি কম্পোজ করলেন। আর কম্পোজ করা মানে হচ্ছে রিক্রিয়েট করা। তো রিকালেক্ট আগেই আমরা আলোচনা করেছি, তার স্মৃতিতে আবার ফিরে এলো এবং তারপরে তিনি এটাকে কম্পোজ করে ফেলেন। দেখো তিনটে সি হচ্ছে ক্যাপটিভেটেড হয়ে গেলেন, হি ওয়াজ ক্যাপটিভেটেড বা হি গট ক্যাপটিভেটেড, হি ক্যাপচার্ড দ্য সিন ইন ইজ ইনার আই। দেখো আমি কিন্তু সেন্টেন্স বলছি, জানি না আমি তোমরা কেন এত নোট বইকে ভালোবাসো, আমি কিন্তু তোমাদের সেন্টেন্স বলছি যেগুলো তোমরা পরীক্ষার সময় লিখতে পারো, তাই তো। হি ওয়াজ ক্যাপটিভেটেড বাই দ্য সিন অফ লন্ডন, হি ক্যাপচার্ড দ্য সিন ইন ইজ ইনার আই, লেটার হি রিকালেক্টেড অ্যান্ড কম্পোজ দ্য পোয়েম। তিনটে বাক্য বলে ফেললাম, তোমাদের তো 10 নম্বরের 5 নম্বরে লিখতে হবে 100 শব্দ, তিনটে বাক্য আমি অলরেডি, এখন আমি টেক্সটে ঢুকিনি, যাই হোক। কিন্তু যখন তিনি লিখলেন একটু ভালো করে লিখতে হবে, তাই সাটল অ্যান্ড রিচ ইমাজিনেশনস, কিছু কিছু কল্পনা চলে এলো যেগুলো কিন্তু রিচ, সমৃদ্ধ হলো, কবিতাটার গুণ কমালো না, কবিতাটাকে আরও ভালো জায়গায় তুলে নিয়ে গেল। তিনি কিন্তু তার নেটিভ ল্যান্ড লন্ডনটাকে আরও ভালো জায়গায় তুলে নিয়ে চলে গেলেন। তো চলো তিনটে সি বলবো আরেকটু, সেটা হচ্ছে তোমাদের জন্য বলবো। একটা হচ্ছে সি ফর কনফিউশন, কনফিউশন আসবে, একটা কিছু পড়তে গেলে না নানান রকমের প্রশ্ন আসে মনে, তো এটা নিয়ে ভয় পেও না। দ্য সেকেন্ড সি ইজ কম্প্রিহেন্ড, বোঝো, কান খোলা রাখো, কি স্যার বলছে বা নিজে কি পড়ছো বা অন্যকে কি বলছে,
কম্প্রিহেন্ড যদি ঠিকঠাক হয়, নোবডি ক্যান স্টপ ইউ ফ্রম কনস্ট্রাক্টিং। আমাদের তো সেন্টেন্স কনস্ট্রাকশনই করতে হবে। ইফ ইউ কম্প্রিহেন্ড ওয়েল ইউ ক্যান কনস্ট্রাক্ট ওয়েল। বললাম 3C। কনফিউশন আসবেই, কনফিউশন আসলে প্রশ্ন করো, কনফিউশনকে ভয় পেও না, দেন ইউ ট্রাই টু কম্প্রিহেন্ড, বোঝার চেষ্টা করো। যত বেশি ভালো করে শুনবে, যত বেশি ভালো করে নিজেকে বোঝাবে যে আমাকে বুঝতেই হবে, বুঝেই ছাড়বো, এখান থেকে নাহলে ওখান থেকে, ওখান থেকে নাহলে এখান থেকে করেই ছাড়বো, দেন কনস্ট্রাকশন। তো আমরা আলটিমেটলি তো পরীক্ষায় লিখবো যা আমরা এতদিন ধরে গ্যাদার করছি। তো আমরা কি করব, কবিতাটাকে খুব ছোট করে ছোট ছোট পার্টে ভেঙে দেবো, জানো, অ্যানোটেটিং করব। তো কী করছি, ব্রেকিং ডাউন দ্য পোয়েম ফর সিম্পল আন্ডারস্ট্যান্ডিং, বোঝার জন্য ওটাকে ছোট ছোট টুকরো করে দেবো। তো ধরো কবিতাটা যখন তোমরা পাবে, এই শব্দগুলো খুঁজবে। ধরো উপরে লেখা আছে 1802, তারপরে লেখা আছে কোথাও, এটা লেখা আছে ব্রিজ, তারপরে কোথাও লেখা আছে সিটি, কোথাও লেখা আছে রিভার, রিভার হচ্ছে টেমস, এটা আগেও বলেছি। তো এই চারটে যে শব্দ হলো না, এগুলো হয়ে গেল কবিতাটা সেটিং, ব্যাকগ্রাউন্ড, এইখানে কবিতাটা ঘটবে, যা ঘটনা এখানে ঘটবে। এরপরে আবার একটা টুকরো চলে গেলাম, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন চলছে, আর্কিটেকচার, তোমরা শিপস, টোমস, ডোমস এগুলো তোমরা পাবে। তো যা যা স্থাপত্য হয়েছে সেটা ম্যান মেড, দ্যাট ইজ আর্কিটেকচার, অর্থাৎ মানুষের যে কিছু গুণ আছে কবি কিন্তু সেটাকে উপেক্ষা করেননি। তারপরে তোমরা চলে যাবে ফিল্ডস, হিলস, এগুলোতে চলে যাবে, দ্যাট ইজ দ্য পার্ট অফ নেচার, অর্থাৎ কবি কিন্তু ডেভেলপমেন্ট এবং নেচার পাশাপাশি যেন সহাবস্থান করে, অনলি দেন উই উইল সার্ভাইভ, এই বিলিফে বিশ্বাসী, এই মতবাদে তিনি বিশ্বাসী। লন্ডনেও কিন্তু আকাশ বাতাস নদী নালা সব আছে। তো আগেই বলেছি স্মোকলেস লন্ডনটা কিন্তু একটা আয়রনি। কিছু ওয়ার্ডস তোমরা শিখে রাখবে, যেমন সাইলেন্ট সেরিনিটি, ব্রেথলেস অ্যামাজমেন্ট, ইন্সপায়ারিং কামনেস আর প্রোফাউন্ড ট্র্যাঙ্কুইলিটি। ট্র্যাঙ্কুইলিটি আগে শিখিয়েছি। তো এবার আমরা টাইটেলটায় চলে যাব। স্যার আমি একটা ফোন নিয়ে নিই একটু, একজন কেউ রয়েছে ফোনে, ছাত্র, আমি কথা বলেন, ছাত্র বা ছাত্রী। কে আছো ফোনে? হ্যালো। হ্যালো, গুড মর্নিং স্যার। হ্যাঁ, মর্নিং টু ইউ। কে বলছো তুমি? রঞ্জনা সাউ। হ্যাঁ চন্দনা, বলো। থেকে। হ্যাঁ, সরি, পূর্ব মেদিনীপুর থেকে। বুঝতে পারছি না। পূর্ব মেদিনীপুর থেকে বলছিলাম। পূর্ব মেদিনীপুর হ্যাঁ থেকে হ্যাঁ বলছি। হ্যাঁ 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 হ্যাঁ, বলো 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 বলো। বলছিলাম যে ওই আপন ওয়েস্টার্ন ব্রিজটা কোন নদীর তীরে অবস্থিত? কোনটা? টেমস, আপন- টেমস, টেমস অনেকবার বলা হয়েছে, THAMES, টেমস নদী। যে ব্রিজের উপর থেকে তারা যাচ্ছিলেন সেটা হচ্ছে টেমস নদী। আমি অনেক আগে বলে দিচ্ছি, এখন সেকেন্ডবার বললাম। হুম, ওকে স্যার। থ্যাংক ইউ ফর আস্কিং। গুড, বেশ, চলো আমরা এগোই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম হুম, আচ্ছা, তো আমরা একটা স্লাইডে যাব একটু। সেকেন্ড স্লাইডটা কি আছে একটু দেখি। ডেফিনেটলি দেখে নিই। আচ্ছা দেখো, এইটা না এই প্রশ্নগুলো নিজে করবে নিজেকে, যে কবিতার লাস্টের দিকে দেখো, এই প্রত্যেকটা ওয়ার্ড যেগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু কবিতার লাস্টের ওয়ার্ড। দেখো ফেয়ার, পরপর লেখা রয়েছে, বাই ম্যাজেস্টি ওয়্যার বেয়ার লাই স্কাই এয়ার স্টিপ হিল ডিপ উইল অ্যাসলিপ স্টিল। তো ব্যাপারটা হচ্ছে যে অন্তমিল, এটা কিন্তু একটা পোয়েটিক ডিভাইস। কবি কিভাবে কবিতাটাকে ছন্দে বেঁধেছেন, কারণ রোম্যান্টিক পোয়েমগুলো কিন্তু ছন্দে বাঁধা। তো দেখো ফেয়ারের সাথে মিলছে ওয়্যার, ফেয়ার ওয়্যার এরকম, তাহলে ওটার সাথে এ, তারপরে বি বাই ম্যাজেস্টেই এরকম, এইভাবে মিলতে মিলতে এবি বিএ, এটা এই যে 8টা লাইন হলো, এইটা কিন্তু আমাদের অক্টেভ বা অক্টেট। আর লাস্টের যে 6টা লাইন সিডি, এটা কিন্তু সেস্টেট। তো প্রশ্নগুলো মনের মধ্যে করবে যে কবিতাটার আদৌ কোনো অন্তমিল বা ছন্দ আছে কি না, তাকে বলবো রাইম স্কিম। এগুলো কবিতাটাকে দেখেই তোমরা শুরু করে দেবে। তো প্রশ্নগুলো হচ্ছে যে কতগুলি লাইন্স আছে, প্রথমে গুনে নেবে মোট কতগুলি লাইন্স আছে, 14টা লাইন্স খুঁজে পাবে, তাহলে এটা সনেট। এরপরে তার মধ্যে 2টো পার্ট আছে, একটা হচ্ছে অক্টেভ বা অক্টেট আর একটা হচ্ছে সেস্টেট। আর
এই যে তোমাদের যে রাইম স্কিমটা বললাম, সেই রাইম স্কিম ফলো করে যারা কবিতা লেখেন তারা কিন্তু পেট্রার্চান বলে অনেকে, পেট্রার্কান বলে অনেকে, পেট্রাক থেকে এসছে, সেই ধরনের সনেটকে ফলো করছে। তো তোমরা দেখে নিলে, ওই যে বললাম প্রশ্নগুলো, কবিতাটা আমরা শুরু করিনি এখনও, কবিতাটার আগেই কিন্তু ফরম্যাটে অনেকগুলো প্রশ্ন চলে এলো, যে কতগুলি লাইন আছে, 14টা লাইন সনেট, তারপরে এটাকে দুভাগে ভাগ করব, অক্টেভ বা অক্টেট। যখন অক্টেট থেকে যখন তোমরা শ্রেষ্ঠতে যাচ্ছ, ওই চেঞ্জটাকে বলে একটা সুইং অফ মুড হয়, তাকে বলে ভোল্টা, VOLTA। এরপরে কি ধরনের সনেট? পেট্রার্কান সনেট। আর কতগুলি সিলেবাল আছে, প্রত্যেকটা লাইনে কতগুলি সিলেবাল আছে। দেখো আমি একটা উদাহরণ দিচ্ছি, একদম লাস্ট লাইন, যদি তোমাদের কাছে টেক্সট বই থাকে অবশ্যই একদম লাস্ট লাইনটা দেখো। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল। দেখো 10টা সিলেবাল নিল। এইরকম যদি সিলেবাল আসে তাকে বলে আয়াম্বিক পেন্টামিটার। এখানে স্ট্রেস আর আনস্ট্রেসড সিলেবাল থাকে, তারপরে ওই পেন্টামিটার হয়। তো এত কিছু জাস্ট আলোচনা করলাম হালকাভাবে, এবার আমরা ডিরেক্টলি কবিতাটা চলে যাব। নেক্সট স্লাইড। বেশ, তাহলে দেখো কবিতাটা কম্পোজড, রচনা করা আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। ওয়েস্টমিনস্টার বানান ভালো করে দেখো, মিনিস্টার নয়, হ্যাঁ, কোনো আই নেই, এটা কিন্তু বারবার মনে রাখবে। ওয়েস্টমিনস্টার ব্রিজ সেপ্টেম্বর 3-তে রচনা করা হয়েছে। আমি জুলাই 31 বলেছিলাম, রচনা করা হয়েছে কিন্তু সেপ্টেম্বর 3, ওই সালেই, 1802। আর মজাদার কথা হচ্ছে এটা আরও অনেক পরে কিন্তু পাবলিশ হয়, 1807 এ পাবলিশ হয়। অনেকগুলো কবিতা নিয়ে ভলিউমস, 2 ভলিউমস ছিল, তার মধ্যে প্রবাবলি 14 নম্বর কবিতা হচ্ছে এইটা। যাই হোক, তাহলে আমরা এবারে চলে যাব। দেখো নিচের 4টে লাইনে, দ্য পোয়েট ইজ টাচড মানে মুভড। সব কিছুর বাংলা বলবো না, চেষ্টা করো বাংলাটাকে একটু মিনিমাইজ করে একটু ইংরেজি ওয়ার্ডগুলোকে ইউজ করতে। দ্য পোয়েট ইজ মুভড মানে ভেতরে নাড়া পড়েছে, সাড়া পড়েছে, বাট আনটেন্টেড বিউটি, যে বিউটিটা টেন্টেড নয়। তুমি আনটেন্টেড একটা অ্যাডজেক্টিভ। চলো, মর্নিংয়ে তিনি দেখছেন ওভার দ্য সিটি অফ লন্ডন ইন দিস পোয়েম ওয়াজওয়ার্থ ডিসক্রাইবস দ্য পিওর, দেখো ডরথিও পিওর শব্দটা লিখেছিল, অ্যান্ড পিসফুল বিউটি অফ হিজ সিটি বিফোর দ্য বাসল। ওই যে হাসল বাসল, তাড়াহুড়ো, ছুটোছুটি, এগুলো হয়নি। হাড়ি তো তোমরা জানোই, ডের যে হাড়ি হাসল বাসল যেগুলো শুরু হয়নি তার আগে তিনি দেখছেন, অর্থাৎ আর্লি মর্নিং। দ্য পোয়েট ইজ মুভড, আবার মুভড, টাচড, দেখো উপরে টাচড আছে, নিচে মুভড আছে, একদম মানে এক। বাই দ্য সোমলেন্ট বিউটি, এই একটা কঠিন শব্দ পেলে, এইগুলোকে ডিকশনারিতে দেখো। এমনিতে একটা ভাবাবেশ, বিউটিটা যেটা তোমাকে একটা নিদ্রাময় জগতে নিয়ে যাবে, অর্থাৎ ভাবের জগতে নিয়ে যাবে, তোমরা আর কিছু ইচ্ছা করবে না, শুধু এটাই দেখতে ইচ্ছা করবে, এইরকম। দ্যাট র্যাপস দ্য সিটি, র্যাপস, এই যে জামা কাপড় পরে আছি, আই এম র্যাপিং মাই সেলফ উইথ দ্য শার্ট ইন ট্র্যাঙ্কুইলিটি। ট্র্যাঙ্কুইলিটি আগেই বলা হয়েছে। নেক্সট স্লাইডে যাও। নেক্সট স্লাইডে যাবো তো। দেখো এটা কিন্তু তোমাদের বইয়ের পেছনে আছে, খুব তাড়াতাড়ি এটার মধ্যে দিয়ে যাবো। দেখো ইট ইজ এ সনেট, অবশ্যই এটা একটা সনেট, শর্ট পোয়েম, 14 লাইন্স, এগুলো আলোচনা করা হয়েছে। ফার্স্ট 8 লাইন্সকে অক্টেভ বলছে, পরের লাইন টার্ন অফ থট হচ্ছে, টার্ন অফ মুড অথবা থট, এই যে ভোলটা আলোচনা করে দিচ্ছি। লাস্টের 6 লাইনকে সিস্টেড বলা হচ্ছে। এই ডেসক্রাইবস, তিনি কি ব্যাখ্যা করেছেন, ইজ নেটিভ সিটি অফ লন্ডন। তো এই যে কতগুলি লাইন এখানে লেখা রয়েছে, এগুলোই তো তোমাদের নোটস, তোমরা অন্য জায়গায় খোঁজো কেন? এখানেই দেখো, এই যে দ্য বই, এই যে দ্য টেক্সট বুক ইটসেলফ ইজ এ ডিভাইস, যথেষ্ট ভালো, সাফিসিয়েন্ট। চলো তারপরে চলো, দ্য পোয়েট ইজ ইমপ্রেসড, প্রভাবিত হয়েছেন বাই দ্য বিউটি অফ দিস সিটি। তিনি আর্লি মর্নিং সানলাইট দেখছেন, দেখো টাইমও লেয়ার হচ্ছে, সানলাইট দেখা যাচ্ছে, সেইখানে বিউটির দ্বারা তিনি ইমপ্রেসড হয়েছেন। ওই যে টাচড, ওই যে মুভড, এই যে ইমপ্রেসড, দেখো একটাই ফিলিং, 3টে শব্দ পেয়ে গেলে। তো হোয়াই ডু ইউ গো ফর আদার থিংস, আই ডোন্ট নো, যেও না, বইটাকে ভালো করে দেখো। দ্য পোয়েট ফাইন্ডস দ্য ম্যাজেস্টিক সাইট, ম্যাজেস্টিক বলা হয়েছে কেন? আমরা জানি লন্ডনে করোনেশন হয়, রাজা রানীর জায়গা, তো যাই কিছু দেখবো খুব ম্যাজেস্টিক লাগবে। ম্যাজেস্টিক, খুব হাইলি সফিস্টিকেটেড, সুন্দর দৃশ্য, ফুল অফ ইন্সপিরেশন, অনুপ্রেরণার জায়গায় নিজের দেশকে ভালো বলার জন্য। দ্য সিটি ইজ ফুলি ক্লথ ইন দ্য বিউটি অফ দ্য মর্নিং, ছেড়ে দাও। দ্য বাসল অ্যান্ড ডিন অফ দ্য ডে হ্যাজ নট বিগান ইয়েট, আগেও আমরা পড়লাম। দ্য শিপস, দ্য টাওয়ার্স, দ্য বিল্ডিংস, এই যে শিপস, টাওয়ার্স, বিল্ডিংস, এগুলো হচ্ছে আর্কিটেকচার। গ্লিমারিং ইন দ্য সান, গ্লিমারিং মানে চকচক করছে, এটা আমরা বইতেও পাবো।
পাঠ্যপুস্তকেও পাবো, মানে টেক্সটাতে পাবো। দ্য পোয়েট ফাইন্ডস দ্য আনপ্যারালাল বিউটি অফ দ্য মর্নিং স্প্রেড ওভার ভ্যালিজ, রকস, হিলস এক্সেট্রা। এটা সিরিন সিন, সেরিনিটি আমি আগেই বলেছি। দ্য ম্যাসিভ পালস অফ সিভিলাইজেশন ইজ লাইং ইন কাম পিস। সমগ্র সভ্যতা, মানব সভ্যতা যেন মনে হচ্ছে পরিপূর্ণ শান্তি বিরাজমান, কাম পিস। নেক্সট স্লাইডে যাও। কবিতাতে শুরু করে দিচ্ছি। দেখো ফার্স্টে 3টে লাইন, 1 2 3। দেখো একটা না, এই যে একটা কোলন আছে, তার মানে কি? ফার্স্ট লাইনে তিনি বলতে চেয়েছেন, একটা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন যে আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। আমাদের প্রশ্ন লাগবে, এই ফার্স্ট 3টে লাইনের মধ্যে কোথাও কিন্তু লন্ডনের কথা নেই। তো ব্যাপারটা হচ্ছে, লন্ডনের যেহেতু কথা নেই, আমাদের মধ্যে প্রশ্ন জাগুক যে যদি কবি এরকম বলে থাকেন যে আর্থ হ্যাজ নাথিং ফেয়ারার টু শো, প্রশ্নটা হচ্ছে দেন হোয়াট, কিসের থেকে, কার সাথে তিনি তুলনা করছেন? এ সাইট সো টাচিং, দেখো নাম্বার 3তে আছে, সো মানে ভেরি, ভেরি মনে করো, এ সাইট ভেরি টাচিং ইন হিজ ম্যাজেস্টি। তাহলে হোয়াট সাইট, এখানে কিন্তু লন্ডনের কথা নেই। তাহলে এইটাকেই বলা হচ্ছে কিন্তু সেটিং অফ দ্য পোয়েম। তিনি কিন্তু লন্ডনের কথা না তুলেও তিনি কিন্তু অনেক কথা বলে ফেলছেন। তারপরে একটা কথা তিনি বলেছেন, দেখো সেকেন্ড লাইনে, ওনলি ডাল উড বি হি অফ সোল হু কুড পাস বাই, যে এইরকম একটা সুন্দর দৃশ্য দেখেও পাশ কাটিয়ে এড়িয়ে চলে যাবে, পাত্তা না দিয়ে। আমরা অনেক কিছু তো এরকমভাবে ছোটোখাটো সুন্দর জিনিস না দেখে চলে যাই। তো তাই জন্যই তিনি বলছেন যে তিনি চলে যাবেন, পাশ কাটিয়ে যে চলে যাবে সে হচ্ছে ডাল, সে হচ্ছে নিরস ব্যক্তি, তার মধ্যে সৌন্দর্যের প্রতি বোধ বা ভালোবাসা নেই। তো যাই হোক, ফার্স্ট 3টে লাইনে কিন্তু আমরা একটা মেন জিনিস শিখব, সেটা হচ্ছে এনজ্যামমেন্ট। ENJAMBMENT। যাই হোক, তো এই যে দেখো সেকেন্ড লাইনটা পাস বাই থেকে কন্টিনিউ হয়ে থার্ড লাইনে চলে গেল, দ্যাট ইজ কল এনজ্যামমেন্ট। এনজ্যামমেন্ট একটা স্লাইড আছে, ওটা একটু যাওয়া যাবে? কত নম্বর একটু আমায় বলবেন কাইন্ডলি? আচ্ছা দাঁড়ান, জাস্ট এ মিনিট। I can erase the all you have written there. Yes. Okay. একটা মিনিট, কোন স্লাইডে যাব আমাকে একটু বলুন কাইন্ডলি স্যার? এটা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, থ্যাংক ইউ। এনজামমেন্ট। দ্য রানিং অন অফ এ সেন্টেন্স সো দ্যাট ফলস টু দ্য নেক্সট লাইন। একটা লাইন চলছে, তার মানেটা পরিপূর্ণ বোঝার জন্য পরের লাইনে চলে গেল, দ্যাট ইজ এনজাম। এখান থেকে বেরিয়ে যাবো, টেক্সটেই যাবো, আগে আসবো তাই হ্যাঁ তো? অবশ্যই, বেশ। থ্যাংক ইউ। তাহলে প্রথম 3 লাইনের মধ্যে তিনি বলেছেন যে আর্থে আর কিছু ফেয়ার নেই, আর্থের আর কিছু দেখানোর নেই। দেখো আর্থকে মনে করা হচ্ছে ওর দেখানোর নেই, আর্থ এর দেখানোর নেই, এগুলো পার্সনিফিকেশন, এগুলো আমরা টাইম পেলে অবশ্যই পরে একটু আলোচনা করব। তাহলে প্রথম 3টে লাইনের মধ্যে লন্ডনের কথা নেই। এবার 4th লাইনে আসবো। 4th আর 5th লাইনে আমরা আলোচনা করব দিস সিটি। এখনও দেখো লন্ডনের কথা নেই, কিন্তু লন্ডনের কথাই হচ্ছে দিস সিটি। নাও ডট, এটা একটা পোয়েটিক টার্ম, ওল্ড ইংলিশ। এটা তোমরা নোট বইয়ে যে টেক্সট বইটা পড়বে তার নিচের দিকে দেখবে ব্লু কালারে লেখা আছে। এটা পোয়েটিক ইউজ, ডুকে বা ডাসকে ডট হিসেবে বলা। লাইক এ গার্মেন্ট, এটা হচ্ছে একটা সিমিলি, লাইক শব্দটা ব্যবহার, তুলনা করা হয়েছে যে সিটিটা একটা যেন মনে হচ্ছে গার্মেন্ট, একটা পোশাক পরে আছে। কিসের পোশাক? মর্নিং বিউটির পোশাক। এটা কি সত্যি সত্যি কোনো পোশাক না? ওই যে বললাম ইমাজিনেশন, সাটল ইমাজিনেশন, যেন মর্নিংটা একটা সুন্দর বিউটি পোশাকে মোড়া। চলো তারপরের লাইন 5th চলে যাবো। দ্য বিউটি অফ দিস মর্নিং সাইলেন্ট বেয়ার। তো সাইলেন্ট, হই হট্টগোল নেই, কলকারখানা নেই, গাড়ি ঘোড়া চলছে না, সাইলেন্ট বেয়ার, ফাঁকা, অর্থাৎ জনমানবহীন, কারণ সবাই বাড়ির মধ্যে ঘুমাচ্ছে। 6 নম্বরে চলে যাব। তো দেখো 5 নম্বরে কিন্তু একটা এলিমেন্ট অফ সারপ্রাইজ আছে, তাই না? নিজের দেশের প্রতি, নিজের কান্ট্রির প্রতি, লন্ডনের প্রতি একটা ডিপ অ্যাপ্রিসিয়েশন আছে। আর যে কোনো টাইমেই কিন্তু লন্ডন সুন্দর না, পয়েন্ট অফ টাইমটাও রয়েছে, দ্যাট ইজ আর্লি আওয়ার্স, এটা মনে রাখতে হবে। তো এবার দেখো প্রচুর কমা ব্যবহার করা হয়েছে, যেমন মর্নিং কমা সাইলেন্ট, মর্নিংয়ের পরে সাইলেন্টের পরে কমা, বেয়ারের পরে কমা, তারপরে দেখো কমা চলছে, শিপ, স্টার্স, ডোমস, থিয়েটার্স, কমা চলছে। কেন এত কমা কেন?
সেটা হচ্ছে ইন্টেন্সিভলি এগুলোকে ব্যবহার করা হচ্ছে টু শো থট প্রসেস, যে আমি একটা বলে শান্তি পাচ্ছি না, আই হ্যাভ টু ফিল ইট আপ, আরও কিছু, যাতে ডিটেলসে যাওয়া যায় এবং পিকচারগুলো তার কাছে এবং পাঠকদের কাছে ক্লিয়ার হয়। এ ডিফারেন্ট অ্যাডজেক্টিভস ওই একই মুডে টু এমফাসাইজ দ্যাট কন্টিনিউস প্রসেস, একটা থট প্রসেস চলছে সেটাকে কন্টিনিউ করার জন্য। তো এই যে বলছিলাম শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স, টেম্পলস, এগুলো কিন্তু ম্যানমেড আর্কিটেকচার, ওই তোমাদের একটু আগেই শেয়ার করেছিলাম, এগুলো কিন্তু ম্যানমেড, তাই তো? তো এগুলোকে অস্বীকার করা যাবে না, এগুলো নিয়েই কিন্তু লন্ডন সিটি লাই রয়েছে, তার চোখের সামনে পড়ে রয়েছে। নাম্বার 7, ওপেন আনটু দ্য ফিল্ডস। আনটুকে খুব সহজ ভাষা প্রিপোজিশন, আপ টু ভাবো, যে এইগুলো পড়ে রয়েছে, বিস্তৃত রয়েছে, আপ টু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই। এই যে আবার নেচারে চলে গেল, একে বলে জাক্সটাপোজ, আচ্ছা, অর্থাৎ সহাবস্থান করা, যেখানে ডেভেলপমেন্ট আর নেচার সহাবস্থান করবে পাশাপাশি। সুতরাং নাম্বার 7 চলে গেলাম। যতদূর চোখ যাচ্ছে, আমরা তো একটা খুব হাইট থেকে দেখছি, সুতরাং লন্ডন শহরটাকেও দেখছি এবং দূরের মাঠ ঘাট একদম দিগন্ত রেখা আকাশ অবধি দেখতে পাচ্ছি, টু দ্য স্কাই, দ্য হরাইজন অফ দ্য স্কাই। নাম্বার 8-এ চলে যাব। অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার। লন্ডনকে স্মোকলেস ভাবাই যায় না, যেহেতু স্মোকলেস। ধরা যাক আমাদের একটা বৃষ্টি হলো, বৃষ্টি হওয়ার পরে সব কিছু চারদিকে সতেজ লাগে, সচল লাগে, তাই জন্য ব্রাইট অ্যান্ড গ্লিটারিং। দেখো এইগুলো কিন্তু, এই যে ব্রাইট আর গ্লিটারিং, এগুলো কিন্তু টিউনিং উইথ নেচার। নেচার কিন্তু ব্রাইট অ্যান্ড গ্লিটারিং থাকতেই পছন্দ করে। যাই হোক, তারপরের লাইনে চলে যাব 9, নেভার ডিড সান মোর বিউটিফুল স্টিপ। আচ্ছা, স্টিপ শব্দটাকে ধরে নাও স্টিপ রোড, উপরের দিকে না গিয়ে ডাউনের দিকে গেল, সূর্যের রশ্মি কিন্তু তির্যকভাবে এসে পৃথিবীকে বা লন্ডনের উপরে পড়ছে। তো এত সুন্দরভাবে তির্যকভাবে সূর্যের রশ্মিগুলো পড়ছে যে লন্ডনকে এই সূর্যরশ্মিতে আরও বিস্মিত লাগছে, আরও সুন্দর লাগছে, যা আমি আগে কখনো দেখিনি। নেভার দিয়ে শুরু হয়েছে, আর নেভারের পরে ডিড আছে। যেমন আই ইট, আমি খাই, আই ডু ইট, এটা জোর দিয়ে বোঝায় আমি খাই, তাই তো? তাহলে নেভার ডিড আই, তাহলে আমি কখনো দেখিনি, এটা রস্বইকার যুক্ত করলাম, যে এত সুন্দরভাবে সূর্য তার রশ্মি দিয়ে লন্ডনকে ভরিয়ে দিয়েছে। এটা হচ্ছে কিন্তু দেখো লাইন্স 6, 7, 8-এর মধ্যে আমরা কিন্তু কবির একটা বৈশিষ্ট্য পাবো, সেটা হচ্ছে ল্যাক অফ সাউন্ড, কোনো আওয়াজ নেই লন্ডনে, কোনো আওয়াজ নেই। অ্যান্ড অল ফ্যাক্টরি, কোনো ধোঁয়ার গন্ধ নেই, ঘ্রাণজ যে প্রবলেমসগুলো আমাদের নাক চোখ জ্বালা করে সেইগুলো নেই বলেই লন্ডনকে এত সুন্দর লাগছে। তো চলো, ব্রাইট অ্যান্ড গ্লিটারিং তো আমরা পড়ে ফেললাম। নেক্সট লাইনে যাব, নাম্বার 10-এ যাব। ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার, সূর্যের রশ্মিকে আমরা তেজ আছে তাই জন্য মেল হিসেবে রেফার করছেন কবি। স্প্লেন্ডার মানে আবার একটা ম্যাজেস্টিক ছবি চলে এলো। তো এই সূর্যের রশ্মিটা আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে, অ্যাপিল টু আওয়ার সেন্সেস, আমাদের সেন্সকে জাগাচ্ছে, রাউজ আওয়ার সেন্সেস, আমাদের ভালো লাগছে, আবেশ লাগছে। তো স্প্লেন্ডার হচ্ছে গ্র্যান্ডিয়ার, একটা ম্যাজেস্টিক লুক দেওয়ার জন্য, একটা ম্যাজেস্টিক আউটলুক দেওয়ার চেষ্টা করুন। নেভারটাকে কিন্তু বারবার রিপিট করা হচ্ছে জোর দিয়ে বোঝানোর জন্য। চলো এবার দেখো, ওই যে ভ্যালি, রক, হিল, এগুলো দেখা যাচ্ছে নেচারের পার্ট তিনি আলোচনা করেছেন। নাম্বার 11-এ যাব। নেভার স আই, নেভার ফেল্ট, বারবার রিপিটেটিভ, এর কারণ হলো জোর দিয়ে বোঝাচ্ছেন এ কাম, এত শান্তি। সো ডিপ, বিস্ময়বোধক চিহ্ন আছে, মানে এত গভীর একটা আনন্দ, এত গভীর একটা শান্তি, প্রশান্তি। স্যার আমাদের হাতে আর সময় নেই একদম। হ্যাঁ অবশ্যই, আমি একদম শেষের দিকে চলে গেছি। দ্য রিভার গ্লাইডেথ, রিভারটাকে আবার পার্সনিফাই করা হচ্ছে, সে গ্লাইড করে করে চলে যায় ওন সুইট উইল, নিজের ইচ্ছা মতন, ফ্রি উইল, অর্থাৎ সুইট উইল, প্লেজেন্ট উইল, আপন মনে আপন বেগে চলে যাচ্ছে টেমস নদীটা বয়ে। ডিয়ার গড, তিনি ভগবানকে ধন্যবাদ দিয়েছেন। এটা হচ্ছে এক ধরনের অবলিগেশন, একটা থ্যাঙ্কফুলনেস, একটা গ্র্যাটিটিউড, যে ভগবান তাকে এই রকম একটা সুন্দর দৃশ্য দেখার একটা চান্স করে দিয়েছেন। এবং অল দ্যাট মাইটি হার্ট, দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ, ঘর বাড়ি ঘুমিয়ে রয়েছে। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল, পুরো লন্ডনটা একটা মাইটি, কেননা লন্ডন হচ্ছে আমাদের ইংল্যান্ডের হার্ট, সে যেন ঘুমিয়ে রয়েছে, এটাও একটা পার্সনিফিকেশন। এবং অবশ্যই সিমিলি, হাইপারবোল, ইমেজারি সব কিছু ব্যবহার করা হয়েছে। বেশ, আজকে আর হাতে সময় নেই,
কিন্তু আবারও বলি যে ইমাজিনারি ওয়ার্ল্ডে সবাইকে আচ্ছা, যেতে হবে। প্রশ্নগুলো কি একটু স্লাইড কারণ- দিয়ে দেওয়া যাবে? ওরা না, দেখে প্রশ্ন নিক। আজকে আর হাতে সময় নেই, আমি ডেফিনেটলি আমি একটু জাস্ট 8, 9, 10 হয়তো ওরা কোশ্চেন এখন করতে পারবেও না, কারণ সময়টা খুব কম আছে। ফার্দার আমরা এই ক্লাসের আবার কন্টিনিউয়েশন করব। ফার্দার আবার যখন স্যার আসবেন, কৌশিক স্যার আসবেন, আবার আমরা ফার্দার কন্টিনিউয়েশন করব, এবং তখন আমার মনে হয় তোমরা কোয়েশ্চেনগুলো দেখে নিতে পারবে যতটা সম্ভব। আমরা অবশ্যই, আজকে মনে হয় দেখানো সম্ভব হবে না। বেশ, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে। স্যারকে অনেক ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। ভালো থাকবে।